আলাপে আলাপে আলাপচারিতা, কখনো আলাপ সমাজ নিয়ে, কখনো আলাপ সংস্কৃতি নিয়ে, কখনো আলাপ খেলাধুলা কিংবা শিল্প সাহিত্য নিয়ে, আবার কখনো আলাপ রাজনীতি নিয়ে। দর্শক, আজকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলাপন অনুষ্ঠানে। সাথে রয়েছে আমি আব্দুর রশিদ। রাজনীতি যখন রাজনীতিবিদের হাতে থাকে তখন বোঝা যায় যে রাজনীতি সঠিক পথে রয়েছে। দর্শক, আজকে আমরা এমনই একজনের সাথে কথা বলবো, উনি সেই ছোটোবেলা থেকে রাজনীতির সাথে জড়িত, ছাত্র রাজনীতি করেছেন। উনি আমাদের ছাত্রদলের, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি সিলেট বিএনপির সাধারণ সম্পাদক। দর্শক, আপনারা অনেকে বুঝে গেছেন আমি কার কথা বলছি। আমাদের সাথে রয়েছেন আজকে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমাদের এই আজকের আলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো এই রাজনীতিবিদের সাথে। উনি এই উড়ে এসে জুড়ে বসা কোনো রাজনীতিবিদ না, উনি সেই ছাত্রবেলা থেকে রাজনীতি করে আজকে এখানে এসেছেন। আর আপনারা বুঝতেই পারছেন উনি সিলেটের প্রতিনিধিত্ব করছেন, সিলেটের বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক। দর্শক, আমরা প্রথমেই ওনার কাছে জানতে চাচ্ছি যেটা, যে আমাদের সিলেট কেমন আছে। আমার সিলেট কেমন আছে? ধন্যবাদ। সিলেট কেমন আছে তার বাইরে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেমন আছে। এটা হচ্ছে আসল প্রশ্ন। বাংলাদেশ ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকবো। তাই মনে করি আমরা ফ্যাসিস্টের পরে আমরা যেটা শুরু করেছি এটার একটা চূড়ান্ত ধাপ হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার। তো আমার বিশ্বাস আমরা সে পথেই হাঁটছি, যার জন্য আমরা আশাবাদী যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পর্যায়ে আসবে, যার জন্য আমরা আরও বেশি ভালো থাকতে পারবো এবং পাশাপাশি আমাদের সিলেটও ভালো থাকতে পারবো, সেটা আমি আশা করি। বাট এই মুহূর্তে আমাদের আরও ভালো থাকার প্রয়োজন আছে। সিলেটবাসী অনেক কিছু কষ্টে আছে, অনেক দুঃখে আছে, এগুলাকে অ্যাড্রেস করা দরকার। ধন্যবাদ সাধারণ সম্পাদক সাহেব। আমরা শুনবো সিলেটের সুখ দুঃখ। আর দর্শক, আপনারা জানেন বাংলাদেশ এখন একটি ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। বিগত 1 বছর হয়ে গেল আমরা নতুন সময়ে উপস্থিত হয়েছি, সামনে নির্বাচন, সেখানে নিয়োগ কথা আছে, সেটা রাজনীতিবিদরা ভালো জানেন। আমরা তো আজকে ওনার কাছে সেটা শুনবো। তার আগে আমরা জানতে চাচ্ছি দর্শক, আমাদের ইমরান আহমদ চৌধুরী উনি কিন্তু যখন এমসি কলেজে ভর্তি হন, ইন্টার পাস করেন, তারপরে উনি কিন্তু ফিজিক্সে অনার্স মাস্টার্স করেছেন। আপনারা অনেকে বুঝতে পারছেন যে সায়েন্সের একজন ছাত্র সাধারণত রাজনীতি করেন না, কিন্তু উনি করেছেন। এবং শুধু তাই না, উনি ফিজিক্সে মাস্টার্স করার পরে উনি আবার বাংলায় মাস্টার্স করেছেন। তারপরে উনি ল শেষ করে আইন পেশায় জড়িত রয়েছেন এবং অবশ্যই উনি ওনার রাজনীতি পেশা চালিয়ে যাচ্ছেন। তাই প্রথমে ওনাকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে উনি একজন এত ভালো স্টুডেন্ট, আপনারা ওনার রেজাল্ট হচ্ছে খুবই ভালো, তৎকালীন সময়ের সর্বোচ্চ যে রেজাল্ট, ফার্স্ট ডিভিশন ওনার প্রত্যেকটা বিষয় ছিল। উনি খুবই ভালো ছাত্র ছিলেন, যে ছাত্র সাধারণত স্বপ্ন দেখত ওরা আমলা হবে, স্বপ্ন দেখত ওরা অন্য কিছু পেশায় যাবে, সরকারি চাকরি করবে। উনি তা না করে উনি চলে আসেন রাজনীতিতে। আমরা ওনাকে জানতে চাবো যে উনি কেন অন্য কোন পেশা না গিয়ে এত ভালো স্টুডেন্ট কেন রাজনীতি চলে আসলেন। ধন্যবাদ। এটা তো অনেক ইতিহাস, কি বলবো। হ্যাঁ, আমি ছাত্র হিসাবে মোটামুটি আমি চেষ্টা করেছি পড়ালেখা করার জন্য, পড়ালেখা করেছি, ভালো রেজাল্ট করেছি আলহামদুলিল্লাহ। আমাদের সময় আমি যখন মেট্রিক পাস করলাম, আমার ফার্স্ট ডিভিশন পাওয়ার পরে লেটার সহ, দেন আমি ভর্তি হলাম বাংলাদেশের অন্যতম একটা নামী কলেজ এবং অত্যন্ত ভালো একটি কলেজ, এমসি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজে তৎকালীন। সেই কলেজে ভর্তি হওয়ার পর তখন দেশে সামরিক শাসন ছিল, তা আমরা রাজনীতি ওইভাবে করতে পারছি না, ঘরোয়াভাবে রাজনীতি মাঝে মধ্যে বসতাম। এরই মধ্যে আমাদের এই কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, ফার্স্ট ডিভিশন পেলাম, লেটার সহ ফার্স্ট ডিভিশন পাইলাম। তখন আস্তে আস্তে তৎকালীন সেই স্বৈরশাসক এরশাদ আমাদেরকে ন্যূনতম পরিসরে রাজনীতি করার সুযোগ দিল। তো আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকে একটু প্রতিবাদী মানুষ ছিলাম। আমি অন্যায়কে আমি সহ্য করতে পারতাম না, অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতাম। আমি ছোটোবেলা থেকে এটা আমার অভ্যাসগত ব্যাপার।
প্লাস দেশের জন্য কিছু করার একটা স্প্রিয়া আমার ছোটবেলা থেকেই ছিল। আমি সবসময় বেশি ফরেন রিলেশনশিপের উপর বইগুলো বেশি পড়তাম। আমি বিশ্বের বিভিন্ন, আমি ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমি পড়তাম ওইগুলো, অনেকের জীবনীগুলো পড়তাম আমি, যারা আপনি মনে করেন যারা গণতন্ত্রের জনক অ্যারিস্টটল, তৎকালীন অবস্থায় আমি সিলেটের লাইব্রেরিতে গিয়ে পড়তাম, মুসলিম সাহিত্য সংসদে এখানে গিয়ে, সেখানে অন্য জায়গায় পাওয়া যেত না বইগুলো, এখানে বইগুলো পেতাম, আমি পড়তাম, নিয়ে আসে, আমার খুব ইন্টারেস্টিং লাগতো। আমি যখন খবরগুলো শুনতাম, বিবিসির খবর, ভয়েস অফ আমেরিকার, ওই খবরগুলোই আমি বেশি করে শুনতাম। শোনার পরে যার জন্য আমি এই ব্যাপারগুলো একটু আমি ইন্টারেস্টেড হয়ে যাই, যে আমি রাজনীতির প্রতি আস্তে আস্তে আমার আগ্রহ বেড়ে আসে। যখন দেখলাম কলেজে গিয়ে যে আমাদের কথা বলার অধিকার ঠিকও তারা চেপে ধরেছে তৎকালীন স্বৈরশাসক, আমরা নৈতিকভাবে সেটা মেনে নিতে পারলাম, যার জন্য আমার আস্তে আস্তে আমি রাজনীতির জগতে প্রবেশ করলাম। সেটা 1986 সাল যেন আমি আস্তে আস্তে রাজনীতির জগতে প্রবেশ করে এই এরশাদের বিরুদ্ধে আন্দোলনটাকে আমি শুরু করালাম, সূচনা করলাম, যার মাধ্যমে এখনো আমি আছি এই লাইনেই। তার মানে আপনার জন্ম হচ্ছে মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে। এক্স্যাক্টলি। এবং সেই আমরা দেখলাম আবার এই জুলাই আন্দোলনে আপনি সিলেটে মানে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। চেষ্টা করেছি জুলাই আগস্ট আন্দোলনে আমাদের যারা ছোট ভাইরা ছিল, সেই সন্তানরা ছিল, তাদের পাশে থেকে আমরা তাদেরকে সাপোর্ট করে আমরা জুলাই আগস্ট আন্দোলনকে ত্বরান্বিত করতে, এবং যার জন্য আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি এবং আন্দোলন সংগ্রাম ত্যাগকে আমার মতো অনেকেই হয়েছে, আমাদের অনেক ছোটো ভাইরা হয়েছে, অনেক নেতৃবৃন্দ হয়েছে, অনেক কর্মীরা হয়েছে, যার জন্য আজকে আমরা 5ই আগস্ট পেয়েছি এবং আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত একটা রাষ্ট্র পেয়ে সক্ষম হয়েছি। তো এই জন্য আমার খুশি লাগে যে আমরা অন্তত এই দেশের জাতির জন্য চেষ্টা করেছি কিছু একটা করার। জানি না কতটুকু পেরেছি, তবে অন্তত ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি, সেটাই শান্ত। যে আপনাদের প্রচেষ্টায় এবং ছাত্র জনতার প্রচেষ্টায় দেশে পট পরিবর্তন হয়েছে। এখন আশা করি সেই পটের মাধ্যমে যে সরকার এসেছে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে নির্বাহী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এই ব্যাপার নিয়ে এখন তো আমরা অনেক কথা শুনি, অনেক রকম কথাবার্তা হচ্ছে। আপনাদের দল থেকে আজকেও অনেক সময় বলা হয়েছে যে এটা বর্তমানে ঘোলাটে পরিশেষ করা হচ্ছে। সেক্ষেত্রে একজন রাজনীতিবিদ হিসাবে আপনার মূল্যায়নটা কীরকম? দেখুন, রাজনীতিবিদ হিসাবে বলতে, আমি দেশের একজন নাগরিক হিসাবে বলতে চাই যে আমরা দীর্ঘ দিন থেকে একটা ফ্যাসিস্টের আন্ডারে ছিলাম, একটা রেজিমের আন্ডারে ছিলাম। আমরা সেই রেজিমকে সরাতে পেরেছি। সেই রেজিমকে সরাতে আমাদের অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে, অনেকে এখনও আহত অবস্থায় হয়েছে। যেমন আমার এলাকা গোলাপগঞ্জে প্রায় 60 জন মানুষ একদিনেই শহীদ হয়েছেন 4 আগস্ট। প্লাস সিলেট শহর, আমাদের সাংবাদিক তুরাব, আমার অত্যন্ত প্রিয় একটা ছোটো ভাই, সে সাংবাদিকতা করতো, সে শহীদ হয়েছে। সিলেট বিভাগের প্রায় অনেক মানুষ শহীদ হয়েছে। এই সব শহীদানদের রক্তের বিনিময়ে আমরা যেটা পেয়েছি, যে গণতন্ত্রের জন্য আমরা এই লড়াই করেছি, লড়াই চালিয়ে গিয়েছিলাম, আমরা চাই সেই গণতন্ত্রটুকু অন্তত মানুষের কাছে ফিরে আসুক। আমরা আশা রাখি যে সেই গণতন্ত্রটুকু ফিরে আসবে এবং সেই গণতন্ত্রের মাধ্যমেই বাংলাদেশের জনগণ তার একটা স্বাভাবিক প্রক্রিয়ায় তার নিজস্ব পছন্দ মতো সরকার গঠন করার সেই সুযোগটুকু তারা পাবে, এবং যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন ওনারা সেই সুযোগটুকু দিবেন, আমি সেটা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আপনার মতো যে গণতান্ত্রিক পর্যায়ে যেন বাংলাদেশ তাড়াতাড়ি চলে আসে। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলছি, উনি কিন্তু বাইরে থেকে আসা কোনো রাজনীতিবিদ না, উনি রাজনীতির মাধ্যমে বেড়ে উঠে একজন রাজনীতিবিদ। আমাদের স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, যদি আপনারা কেউ ওনার সাথে কথা বলতে চান, কিছু বলতে চান, আপনারা কল করতে পারেন, আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, আপনার সুদীর্ঘ রাজনীতির জীবন রয়েছে, আপনি সেই স্কুল জমানা থেকে রাজনীতি করে কলেজ জীবন, তারপরে এসে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ছিলেন, তারপর আবার এখন বিএনপির সাধারণ সম্পাদক হয়েছেন। আমাদের দেশে যে রাজনৈতিক যে চর্চা জিনিসটা, এটা কি এখনো আপনি মনে করেন আগের মতো আছে আমাদের স্কুল কলেজগুলোতে, নাকি এখন ওই বাইরে থেকে এসে কেউ ঢুকাই দিবেন, সে নেতৃত্ব দিবে? না, এটা আমি বিশ্বাস করি এইসব প্রবণতাটুকু এখন চেঞ্জ করতে হবে, যেটা ফ্যাসিস্টদের দূষররা, ফ্যাসিস্টরা যারা করেছে, যেটাকু করেছে সমগ্র ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে। কারণ আমাদের দেশের সবচেয়ে সচেতন সমাজটাই হচ্ছে ছাত্র সমাজ। বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় যে বাংলাদেশের প্রতিটা দুঃসময়ে
এই ছাত্র সমাজে কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছে। ছাত্র সমাজের আন্দোলনটাই পরবর্তীতে গণ আন্দোলনে পরিণত হয়ে এবং তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছে। তাই ছাত্র সমাজের অধিকার, ছাত্র সমাজের আন্দোলন, আমরা সেটাকে সবসময় বাংলাদেশের জনগণ অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে, জনগণ সবসময় তাদের ছাত্র আন্দোলনকে সমর্থন করে, যেটার বহিঃপ্রকাশ আমরা পেয়েছি বিগত 5ই আগস্ট। কারণ প্রথমে ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছিল এই যে কোটা বিরোধী আন্দোলন, যেটা সর্বশেষ আন্দোলন। যদিও এর আগে আমরা প্রায় 17 বছর থেকে আমরা এই বর্তমান ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি, যার চূড়ান্ত পরিণতি এই কোটা আন্দোলনের মাধ্যমে এই ছাত্র আন্দোলনটা সামিল হয়ে আমরা গণ আন্দোলনের মাধ্যমে একটা পরিণতিতে গিয়েছিলাম। তো আমার দৃঢ় বিশ্বাস, ভবিষ্যতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ছাত্ররা যারা আছেন তারা তাদের নিজস্ব রাজনীতি করবেন, তাদের অধিকার আদায়ের রাজনীতি করবেন, তাদের মানুষের কথা বলার রাজনীতি করবেন, তাদের ছাত্র সমাজের যে বঞ্চিত আছে সেই বঞ্চিতর কথা তুলে ধরবেন। আমরা যারা রাজনীতিবিদ আছি, আমরা যারা ছাত্রত্ব শেষ করে তাদের অভিভাবক হিসাবে আছি, তাদের সেই সব দাবিগুলো আমরা সহানুভূতির সাথে অবশ্যই এই দেশের মানুষ, এই দেশের যে সরকারই থাকুক সেটা দেখবে। সুতরাং ছাত্র সমাজ শিক্ষাঙ্গনকে অন্তত শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, একে অন্যের সহমর্মিতা প্রকাশ করবে, কেউ কারোর রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিবে না, সুন্দরভাবে চলাফেরা করার অন্তত একটা নৈতিক অবস্থান থেকে বাংলাদেশ যে একটা কল্যাণ, মানবিক এবং সাম্যর রাষ্ট্র, যেটা সেই রাষ্ট্রটুকু গঠন করার সেই প্রয়াসটুকু তারা করবেন, আমি সেটা বিশ্বাস করি এবং আমার মনে হয় সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে ছাত্ররা যেন তাদের সঠিক দায়িত্ব পালন করে, এখান থেকেই আমাদের নেতৃত্ব উঠে আসে। আমাদের সাথে একজন কলার রয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি সালাম, নামটা বলেন প্লিজ। আমার নাম হচ্ছে নূর ইসলাম, আমি লন্ডন থেকে বলতেছি। আচ্ছা, আমার প্রশ্ন হইতেছে আমাদের অতিথির কাছে যে বর্তমান সরকার প্রায় 1 বছর ক্ষমতা হয়ে গেল, তো উনার এখনো পর্যন্ত যে শেখ হাসিনা কিছু কিছু ডিসি, কিছু কিছু বড় বড় কর্মকর্তা গুলো এখনো বর্তমানে আছে ক্ষমতায়, তারা এই গভর্নমেন্টকে এই পর্যন্ত কাজ করতে দিতেছে না। আমাদের অতিথির কাছে অনুরোধ যে এই সেক্টর গুলোকে কিছু কিছু মানুষ চেঞ্জ করা উচিত। এই কারণে এই বর্তমান গভর্নমেন্ট যে কাজগুলো করতেছে ভালোভাবে ওগুলোকে ফুটে তোলা যাচ্ছে না, এরা বাধা সৃষ্টি করতেছে। এখন একটা ডিসি যদি কোনো ডিস্ট্রিক্টের মাঝে পূর্বের সরকারের নীতিমালা অনুসরণ করে, তখন এই সরকারের কাম যতগুলো উন্নয়ন করছে সেগুলো কিন্তু নিচে পড়ে যায়। আমার জিনিসটা যেন চেঞ্জ করা হয়। ওকে, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমাদের অতিথি শুনতে পেয়েছেন, আপনি একটা মতামত দিয়েছেন যে পূর্ব সরকারের সেই নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এখনো রয়ে গেছেন, সেটা তো বর্তমান যে সরকার তারা দেখবেন। তারপরেও আপনি যখন ওনারা বলেছেন ওনার হয়তো শীর্ষ পর্যায়ে কথাবার্তা উনি হয়তো বলতে পারবেন, সেটা নিয়ে আমরা ওনাকে আপনি অবগত করেছেন এবং উনি এটা বলবেন। আমরা যাচ্ছি আবার অনুষ্ঠান, মানে ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা চলো ছাত্র রাজনীতি থেকে, আপনার উৎপত্তি হচ্ছে ছাত্র রাজনীতি। আজকে এখান থেকে আপনি ধাপে ধাপে সেই অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, তাও একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট হিসাবে এখন রাজনীতি করছেন। আর আপনি চাচ্ছেন যে ধারাটা চেঞ্জ হোক। বর্তমানে আমাদের সিলেটের ধারা চেঞ্জ হয়ে গেছে বা রাজনীতিতে, যে দেখা যায় উড়ে এসে জুড়ে বসার একটা প্রবণতা রয়েছে। আপনার কথা বুঝলাম যে এটা যেন দূর হয়, ছাত্ররা যেন রাজনীতি করে। আচ্ছা, আপনি যে এখন সিলেটের দায়িত্বে রয়েছেন, আপনাদের এখানে রাজনীতির যে স্বচ্ছতা, এটা কতটুকু আপনারা করছেন, মানে পালন করছেন? ধন্যবাদ। আসলে দেখেন, আমি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমি কিন্তু আমাকে আমার তৃণমূলের নেতাকর্মীরা আমাকে নির্বাচিত করেছে। আমাকে কিন্তু কেন্দ্র থেকে আমাকে কমিটি দিয়ে দেওয়া হয় নাই, আমি নির্বাচিত হয়েছি। এবং শুধু নির্বাচিত না, আমাদের তৃণমূলের কাউন্সিলর প্রায় 1818 জন ভোটার ছিল। আমাদের মধ্যে একটা অত্যন্ত তুমুল একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা হয়েছিল, যার মাধ্যমে আমি সেই নির্বাচনে আমি জয়ী হয়েছিলাম। এবং জয়ী হয়ে আমি আজকে এই দলকে, বিগত আন্দোলন সংগ্রামে আমি দলের নেতৃত্ব দিয়ে আজকে এই পর্যন্ত আমরা এসেছি, আমাদের দলের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা আমাদের বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান অলওয়েজ গণতন্ত্রকে উনি বিশ্বাস করেন। উনি আমাদের পার্টির ভিতরেও গণতন্ত্রকে চর্চা করা সেই সুযোগটুকু উনি দিয়েছেন। আমি শুধু সেক্রেটারি না, আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম এর আগের কমিটিতে। সেই সাংগঠনিক সম্পাদক আমি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হয়েছিলাম। আমি ছাত্রদলের যখন সভাপতি হই, তখনও আমি ছাত্রদলের সভাপতি, আমি নির্বাচিত সভাপতি হয়েছিলাম আমি ভোটের মাধ্যমে।
তো আমাদের নেতা তারেক রহমান অলওয়েজই বিশ্বাস করেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হলে সেটা তৃণমূলের যে আকাঙ্ক্ষা যেটা সেটাকে ধারণ করার সেই নেতৃত্ব পায়, ভবিষ্যতে যাওয়ার জন্য সুবিধা হয়। বর্তমান যে তৃণমূলের কথা বলছেন, বা তৃণমূল তো এখন সামনে আসছে আমাদের জাতীয় নির্বাচন, সেই তৃণমূলের চাহিদা পূরণের জন্য আপনি কি সংসদ নির্বাচনে করার কোনো চিন্তা ভাবনা আছে আপনার? ডেফিনেটলি আমি অবশ্যই সংসদ নির্বাচন, এটা আমার দলের সিদ্ধান্ত, আমার নেতার সিদ্ধান্ত। আমি 2002 সাল থেকেই, আমি যখন ছাত্রদলের সভাপতি হয়েছিলাম তখন থেকেই আমি আমার এলাকার সাথে কাজ করে যাচ্ছি, এবং আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের এলাকায় দুইবার উনি গিয়েছেন এবং গিয়ে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রেখেছেন এবং আমাকে উনি পরিচয় করে দিয়েছেন তৎকালীন অবস্থায়। তো এখনও আমি সেই এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখছি, এবং আমি তখন থেকেই, আমি গত 2টা নির্বাচনেই আমি নমিনেশন সিক করেছিলাম, যদি আমি পাই নাই, বাট দলের যে সিদ্ধান্ত সেটাই আমাদের ফাইনাল। কারণ আমরা সবসময় দলকে ওন করি, দলের লয়াল, এবং আমাদের আদর্শের প্রতি আমরা সবসময় অবিচল। সুতরাং আমার নেতা যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই মানব। বাট আমি একজন প্রার্থী তো অবশ্যই আমার সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকায়। দর্শক, আমাদের আজকের অতিথি ইমরান আহমদ চৌধুরী, উনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের সন্তান। সেহেতু উনি যদি নির্বাচন করতে হয়, ওনাকে করতে হবে সিলেট 6 আসনে। সেখানে সাবেক যে এমপি ছিলেন, উনি মন্ত্রীও ছিলেন, সেহেতু ইমরান আহমদ চৌধুরীর কাছে প্রত্যাশা অনেক বেশি থাকবে। যেখানে মন্ত্রী সার্ভ করেছেন সেখানে উনি যাবেন জনপ্রতিনিধি নেতৃত্ব দিতে। সেহেতু ওনার কোনো নিজস্ব কোনো আপনার টার্গেট আছে কিনা, বা কোনো আপনি প্রথম অবস্থায় কি এমপি হলে কি করবেন, এরকম কোনো পরিকল্পনা কি নেওয়া শুরু করেছেন? অবশ্যই আমার পরিকল্পনা আছে। আমি একটু বলি আপনাকে, যেহেতু আমি ছাত্রদলের সভাপতি যখন ছিলাম 2002 থেকে, আমাদের ওই সময় ক্ষমতার সময়, তখন আমাদের নেতা অর্থমন্ত্রী সাইফুর রহমান সিলেটের সন্তান ছিলেন। আমি তখনও এই 2টা এলাকার বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কে আমার কন্ট্রিবিউশন ছিল। আপনি জানেন যেহেতু ওই এলাকার একটা ব্রিজ আছে, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ওই সাইডের ওই পাশ দিয়ে কোনো ব্রিজ সংযোগ ছিল না, যে চন্দ্রপুর সেতু, সেই সেতুর পিছনে অবদানটুকু আমার অন্তত 70-80% আমি আমার নেতা সাইফুর রহমান সাহেবকে অত্যন্ত কষ্ট করে ওনাকে কনভিন্স করে সেই ব্রিজটা উনি দিয়েছিলেন তখন, এবং সেটা আমাদের সময়ই সর্বশেষ 95% কাজ সমাপ্ত হয়েছিল। এটা আপনার নিশ্চয় হয়তো আপনি জানেনই, আপনার ওই এলাকায় আপনার নিজের বাড়ি আছে। হ্যাঁ, এটা কিন্তু আমার অনেক অবদান আছে। আমি যেটা বলি, স্যার আমাকে অত্যন্ত যেহেতু স্নেহ করতেন, আমি ছাত্রদলের সভাপতি হিসেবে উনি আমার কথা ফেলতে পারেন নাই, উনি আমাকে সাহায্য করেছেন, বা এলাকার মানুষকে উনি সেটুকু করেছেন। তখন অন্যান্য এলাকার প্রজেক্টগুলো রেখেই এটা উনি করেছেন। শুধু এটা না, কুড়ার যে হ্যাঁ, সেই ব্রিজটুকু আপনার বসন্তপুর কোটালীপাড়ার রাস্তাটা আমরা হাতে নিয়েছিলাম, সেটা অবশ্য হতে পারে নাই। আরেকটা ব্রিজের আমরা হাতে নিয়েছিলাম, যেটা হচ্ছে বাগার সাথে একটা, সিলেট গোলাপগঞ্জ টু বাগার একটা ব্রিজের, সুরমা নদীর উপর একটা ব্রিজের, এটা তৎকালীন আমরা সাইফুর রহমান সাহেবকে আমরা বলেছিলাম, এবং আমাদের তৎকালীন বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত প্রবীণ বিএনপি নেতা ময়না মিয়া সাহেব, উনাকে নিয়ে আমি কথা বলেছিলাম। সাইফুর রহমান সাহেব বলেছিলেন যে এটা উনি করবেন, কিন্তু আমাদের ক্ষমতা শেষ হয়ে যাওয়ায় শেষ আমি করতে পারি নাই। পাশাপাশি আরেকটা ব্রিজের একটা তৎকালীন অবস্থায় আমাদের প্রস্তাবিত ছিল, আপনাদের বাদেশ্বর দিয়ে মিরগঞ্জ দিয়ে শরীফগঞ্জের সাথে কানেক্টিভিটি। কারণ আমরা দেখেছি যে গোলাপগঞ্জের ওই পাশ দিয়ে আপনার শরীফগঞ্জ, বাদেবাসা, রিভার বেল্ট এরিয়াটা এখানে একটু অনগ্রসর, ওই যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মানুষের অবকাঠামোগত, এবং এই এলাকা আবার অনেক ডেভেলপমেন্ট, বিকজ এই এলাকার অনেক মানুষ এই প্রবাসে থাকেন। সুতরাং এই প্রবাসী মানুষদেরকে এলাকার প্রতি আকৃষ্ট করতে হলো, এই এলাকার উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যার জন্য ওরা এই মানুষগুলো যায় যদি প্রবাস থেকে, তো আমাদের এলাকা আরও ডেভেলপড হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। সেই লক্ষ্যে আমরা সেইটুকু আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার, ওনার যে প্রতিনিধি ছিলেন, উনি এলাকার কোনো কাজ করেন নাই। উনি এমনকি ওই যে আপনার বলি বন্যার সময় আমি দেখি নাই যে কোথাও উনি 2 কেজি চাল কাউকে দিতে, আমি দেখি নাই। আমরা কিন্তু বিএনপি বিরোধী দল থাকা অবস্থায় আমরা সর্বোচ্চ অবস্থায় সর্ব জায়গায় প্রতিটা ইউনিয়নে আমরা সেটা ত্রাণ বিতরণ করেছিলাম। রাস্তাঘাটের অবস্থা উনি কোনো কাজ করেন নাই। এখন এমন একটা অবস্থা, রাস্তাঘাটের মিনিমাম বেহাল দশা, খুবই বেহাল দশা। তো আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন, আমার দল আমাকে সুযোগ দেয়, যদি আমি যেতে পারি, আমার এইসব পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। পাশাপাশি শিক্ষার একটা ব্যবস্থা এখানে অত্যন্ত জরুরি, বিশেষ করে বিয়ানীবাজারের সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থা একটু দূরত্ব বেশি, যার জন্য যারা
উচ্চ মাধ্যমিক শিক্ষার পরে উচ্চশিক্ষার জন্য শুধু বিয়ানীবাজার ডিগ্রি কলেজের উপর তাদেরকে ভরসা করতে হয়। এখন অনার্স কলেজ হয়েছে, কয়টা সাবজেক্ট অনার্স হয়ে গেছে, বিয়ানীবাজার বিশ্ববিদ্যালয় কলেজ, এই কলেজটুকু হয়েছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট না। আমার যেটা মনে হয় যে এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হলে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মধ্যে এই এলাকার শিক্ষার মানটুকু আরো বৃদ্ধি পাবে। তো সেই লক্ষ্যেও আমি আমার একটা পরিকল্পনা আছে ভবিষ্যতে, পাশাপাশি কিছু টেকনিক্যাল কলেজ, যেটা এলাকার কারিগরি শিক্ষা ছাড়া আপনি বেকারত্বকে দূর করতে পারবেন না। কারণ আমাদের একটা ছেলে যখন পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়, তার স্কিলটা বাড়ে, তখন কিন্তু সে অনেক কিছু করতে পারে, তার নিজের জীবিকা নির্বাহের জন্য, তার পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য সে অনেক কাজ করতে পারে। সে লক্ষ্যে আমার একটা পরিকল্পনা আছে যে আমি এই এলাকার জন্য অন্তত কারিগরি শিক্ষার একটা বিকল্প ব্যবস্থা তৈরি করা। তো আমার দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবেন মানুষের ভোটাধিকারের মাধ্যমে, মানুষের ম্যান্ডেটের মাধ্যমে, ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করতে পারব। আপনার তো অনেক স্বপ্ন, আশা করি আপনার এই স্বপ্নগুলো যদি পূরণ হয় তাহলে এলাকারই উন্নয়ন হবে, গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর অনেক উন্নয়ন হবে। আমরা দেখেছি যে এই আমাদের সুনামপুর চন্দ্রপুর যে ব্রিজ, সেটা যদিও আওয়ামী লীগের আমলে হয়েছে, আপনি যে বললেন যে এটার বীজ বপন করেছিলেন সেই আপনাদের নেতার আপনাদের হাত ধরেই বা সাইফুর রহমানের সময়, যদিও এই সময় সম্পূর্ণ হয়েছে আওয়ামী লীগের সময় উদ্বোধনও হয়েছে। তো একটা জিনিস সবসময় আমাদের এই এলাকায় যেটা হয়, রাস্তাঘাট আছে কিন্তু এগুলা যারা কাজ করে যায় 3 দিন পরে এটা আবার কাজের অনুপযোগী হয়ে যায়, মানে আবার কাজ করতে এরকম, মানে এটা মানটা এত নিম্নমানের হয়, এটা নিয়ে আসলে দেখার কেউ থাকে না। এই ব্যাপারটা একটু বলি আপনাকে। ব্রিজের যে কাজ আমি একটু আপনাকে বলছিলেন আগে, যে ব্রিজের কাজ প্রায় 90-95 কাজ আমাদের সময় হয়েছিল। কারণ এই কাজটাটুকু আমি জানি, সেটুকু যে কনস্ট্রাকশন ফার্ম একটা স্পান শুধু বাকি ছিল, সেই স্পানটা বাকি করার পরে মূলত ব্রিজটা এবং ব্রিজের যে অ্যাপ্রোচ রোড দুইটা, শুধু অ্যাপ্রোচ রুটটা আওয়ামী লীগ করেছে, এবং তারা সেই রুটটা করতে প্রায়, আমি যতটুকু জানি, যেহেতু এই এলাকায় তো আমার যাওয়া আসা, প্রায় 6 বছরের মতো সময় নিয়েছে শুধু অ্যাপ্রোচ রুট। সময় লাগছে অনেক। আপনি তো জানেন সেটা, যে অ্যাপ্রোচ রুটটা হয় না, কিন্তু মূল ব্রিজটার কাজটি কিন্তু আমরা 90-95 কাজ আমাদের হাত দিয়ে হয়েছে, আমাদের সরকারের সময় হয়েছে। শুধু তাই নয়, কুড়া নদীর উপর যে সেতুটা, সেটা আমাদের সময় হয়েছে। আমাদের বিয়ানীবাজারের যে শেওলা সেতু, সেটা আমাদের 94 সালে আমাদের নেত্রী উদ্বোধন করেছিলেন। এটা আমাদের নেত্রী উদ্বোধন করেছিলেন, সেই শেওলা সেতুকে আমাদের হাত দিয়ে হয়েছে। সুতরাং এই এলাকার যাই উন্নয়ন হয়েছে সবকিছুই আমাদের সময় বিএনপির মাধ্যমে হয়েছে, বিএনপির সেটা আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন অবশ্যই আমি কারণ আমার জীবনটা যেহেতু মানুষের সাথে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন থেকে, মানুষের সাথে কাজ করাটাই একটা ইবাদত হিসেবে মনে করি, এবং মানুষের সাথে কাজ করা বা মানুষের জন্য কাজ করা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ক্ষমতা দেয়, সেটা আপনার যদি প্রপার কাজে লাগানোর জন্য দেন, এটা নিজে উপভোগ করার জন্য না। সুতরাং আমি চাচ্ছি যে যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দেন, সেই সামর্থ্য দেন, আমার দল যদি আমাকে দেয়, ইনশাআল্লাহ আমি সেই সুযোগটুকু কাজে লাগিয়ে অন্তত এই এলাকাকে, আমাদের একটা ঐতিহ্য আছে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ, আমরা আরো শুনবো। আমরা যেতে হবে একটা বিরতি আসার পরে আমরা আপনার কথা শুনবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর সাথে, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক। উনি অনেক স্বপ্নের কথা বললেন, আপনার আমার সাথে থাকবেন। দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসলাম আজকের আলাপন অনুষ্ঠানে। এই মুহূর্তে যারা টিভি সেটে এসেছেন, আপনারা হয়তো জানেন না আমরা কাকে নিয়ে কথা বলছি। আমরা আজকে কথা বলছি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর সাথে। ওনার সাথে আমরা সিলেটের অনেক ব্যাপার নিয়ে কথা বলছি, সিলেটের উন্নয়ন, সিলেটের রাজনীতি। যেহেতু উনি এই আগামী নির্বাচনে আশা করছেন যে ওনার দল ওনাকে মনোনয়ন দিলে উনি নির্বাচন করবেন, সেই ব্যাপারে আমরা কথা বলছি। এখন যে ব্যাপারটা নির্বাচন নিয়ে বলা হচ্ছে, যে বাংলাদেশে যে বর্তমান সরকার তারা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, যদিও বিএনপি বলছে যে সংস্কার হচ্ছে এটা প্রক্রিয়াধীন ব্যাপার, এটা সব সময় থাকবে, এর জন্য নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু বর্তমান সরকার কিছু সংস্কার করতে যাচ্ছে এবং কিছু নিয়ে দেন দরবারও হচ্ছে বিভিন্ন দলের সাথে বিএনপির। এখন একটা প্রস্তাব হচ্ছে পিআর নিয়ে নির্বাচন। এই ব্যাপারটা নিয়ে আমাদের সিলেটের সম্মানিত সাধারণ সম্পাদকের মতামত আমরা জানার চেষ্টা করব, এবং সংস্কার নিয়ে ওনাদের মতামতটা কি। ধন্যবাদ। দেখুন, সংস্কার এমন একটা ব্যাপার, এটা একটা চলমান প্রক্রিয়া। পৃথিবীতে কোনো সংস্কারই একদিনে সংস্কার হয়ে আর 100 বছর চলেছে এই ধরনের কোনো ইতিহাস নেই। আপনি প্রতিটা সময়ই আইন প্রণীত হয়, আইন তৈরি হয় সময়ের উপযোগী করে। আপনি আজকে একটা
এক সময় একভাবে আছেন, আগামী 1 বছর পরে আরেকভাবে থাকতে পারেন, তখন আরেক বছর পরের পরিবর্তিত পরিস্থিতিতে তৎকালীন অবস্থার মতো আপনাকে আইন তৈরি প্রণয়ন করতে হবে। আপনারা আজকের আইন দিয়ে আগামী বছর চলতে পারবেন না, কিছু কিছু আইন আবার হয়তো চলা যায়, বাট কিছু কিছু ফান্ডামেন্টাল অনেক কিছু করতে পারবেন না। সংস্কার আমরা বলেছি কারণ সংস্কার দেখেন বাংলাদেশের যে রাষ্ট্রীয় মৌলিক কাঠামোগুলা, এই কাঠামোগুলা লাস্ট ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছে। যেমন আমাদের ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলা পরিবর্তিত করতে হলে গণভোটের একটা আয়োজন করার কথা ছিল সংসদে, মানে আপনার দেশে, এটা উড্র করে ফেলছে। আপনার তত্ত্বাবধায়ক সরকারটা উড্র করে ফেলেছে, অনেক কিছু উড্র করে ফেলেছে এই লাস্ট ফ্যাসিস্ট সরকার। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব 2022 সালে উনি আপনার প্রথমেই যে সংস্কার প্রস্তাব, এই সংস্কার প্রস্তাব এইটাই যে 31 দফা, তৎকালীন ছিল 27 দফা, তারপর আরো 4টা দফা অ্যাড হয়েছে 31 দফা। এই 27 দফা যখন শুরু হয়, প্রথম মিটিংটা কিন্তু সিলেটে হয়েছে। সিলেটে হয়েছে এবং এটার একটা ইতিহাস সাক্ষী ছিল যে অন্তত আমি সেই মিটিংটা আমি কন্ট্যাক্ট করার সৌভাগ্য হয়েছিল। তখন প্রধান অতিথি ছিলেন আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী এবং আমাদের দলের আরো সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। এবং সেখানেই আমরা কিন্তু এই প্রস্তাবটুকু প্রথম যেটা প্রবাটো হয়েছিল, এইটাই আমাদের জুন মাসে, আমার মনে আছে সম্ভবত জুন মাসে 27শে জুন ওর সামথিং বা 23শে জুন আমরা সেটা করেছিলাম। এবং এইটার মাধ্যমেই আসলে বাংলাদেশে এই যে ফান্ডামেন্টাল সংস্কারের কথাটাই শুরু হয়েছে। এর আগে ওইসব কথা কেউ বলতোই না, কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিন্তু তখন উনি নিজস্ব উদ্যোগে বলেছেন। তখন এই ফ্যাসিস্টরা যেভাবে পালিয়ে যাবে এইভাবে সরবে অনেকে বুঝতে পারে না, কিন্তু আমাদের নেতা ঠিকই বলেছিলেন যে এই ফ্যাসিস্টদেরকে তো আমরা সরাবই, কিন্তু সরাবার পরে আমরা কি করব সেটা জনগণকে আমাদেরকে বলতে হবে। এবং উনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট, উনি বলেছেন যে একজন প্রধানমন্ত্রী 2বারের বেশি না হওয়ার জন্য, পরপর 2বার না হতে পারবেন না। তারপরে উনি আরো অনেক ফান্ডামেন্টাল, যেমন কৃষকদের জন্য ফার্মার্স কার্ড বলেছেন, স্বাস্থ্যের জন্য প্রতিটা মানুষকে হেলথ কার্ড দেওয়া হবে এবং তাও মহিলাদের কাছে দেওয়া হবে। এই হেলথ কার্ড প্রতিটা পরিবারের একজনকে, মহিলাদের কাছে একটা হেলথ কার্ড দেওয়া হবে। এবং শিক্ষার জন্য যাতে অন্তত ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়। এগুলা কিন্তু আমাদের মাধ্যমে শুরু হয়েছে। আর বর্তমান সরকার যে সংস্কারগুলো হচ্ছে, মানে এখন ধরেন ওনারা যেটা আসার পরে যেটা বলছেন সংস্কার, এই তো ওইগুলার সংস্কারই তো এটা তো সংস্কার প্রক্রিয়ার পার্ট অফ আপনার সেটা চলমান প্রক্রিয়া। এটার মধ্যে আরো তো 2-1টা পয়েন্ট ইনক্লুডেড হবে, যেটা আপনার জুডিশিয়ারি যে ব্যাপারটা আসছে, বিচার ব্যবস্থা কিভাবে হবে, আপনার এক্সিকিউটিভ পাওয়ার কিভাবে ব্যালেন্স হবে, অথবা চেক অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স কি হবে, এটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে। এটার জন্য নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। এটা আমরা এখনো করতে পারি, পরবর্তীতে করতে পারি। এখন যেটুকু আসছে আমাদের কথা হলো, যেটুকু আমরা দলের ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো প্রয়োজন ওইগুলো আমরা সংস্কার করে, যেমন তত্ত্বাবধায়ক সরকারটুকু আসুক, কারণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয় না, অনেকে আমরা এটা প্রমাণিত হয়ে গেছে। এইটুকু আমরা চাইছি যে এই যে সংস্কারটুকু আসবে এইগুলা নিয়েই আমরা আমাদের কাজ আগাই। এখন নির্বাচনের যে প্রধান সংস্কারের উইশে তোলা হয়েছে পিআর এর মাধ্যমে নির্বাচন। হ্যাঁ, পিআর ব্যবস্থাটা হচ্ছে, দেখেন পিআর ব্যবস্থাটা কিন্তু এটা আনুপাতিক হারে, এটা কিন্তু একটা কোন স্থিতিশীল গভর্নমেন্টের জন্য বা একটা স্থায়ী সরকারের জন্য এটা সুখকর না। এবং এটা আসলে ফ্যাসিস্টদের উৎসাহিত করার জন্য এইসব পিআর পদ্ধতিটা যারা প্রস্তাব দিয়েছে তারা। কারণ পিআর আপনি নিজেই জানেন যে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে অবস্থা, আপনি পিআর পদ্ধতির জন্য আমরা সেভাবে প্রিপেয়ার্ড না, এবং বিশ্বের অনেক রাষ্ট্রই সেভাবে প্রিপেয়ার্ড না। কারণ আমরা যেখানে আছি, যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে আজকে যে দেশে আছি, এই দেশেই তো পিআর সিস্টেম নাই, তাইলে আপনি কেন আমাদের দেশে ইন্ট্রোডিউস করবো? আমরা তো সর্বোপরি আমরা বাংলাদেশে তো ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসিটা আমরা ফলো করি। সেই ফলো যদি করে থাকি, তা আমরা পিক অ্যান্ড চুজ কেন করবো? আমরা শুধু ওইটা ফলো করবো আর এইটা আরেকটা জায়গা থেকে ফলো করবো, এটা কেন হবে? আমরা তো সেটা করা উচিত না। সুতরাং পিআর নিয়ে এই যে যারা বিতর্ক বয়ে বেড়াচ্ছেন বা বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন, আমি মনে করি এটা সঠিক জিনিস না। কারণ পিআর একটা স্থায়ী সরকারের সমাধান না, বা একটা স্থিতিশীল গভর্নমেন্টের সমাধান না। স্থিতিশীলতা যখনই আসবে, যখন একটা স্থিতিশীল গভর্নমেন্ট হবে, রাষ্ট্রের স্থিতিশীলতা আসবে, গভর্নমেন্ট যখন সরকার সর্বতভাবে একটা শক্তিশালী গভর্নমেন্ট বসবে একটা সরকারে, তখনই সেটা স্থিতিশীলতা আসবে। কিন্তু পিআর দিয়ে কখনোই স্থিতিশীলতা আসবে না, বরং আনস্টেবল একটা
সরকার হবে, যে আনস্টেবিলিটির জন্য প্রতিটা বছর বছর আপনাকে সরকার চেঞ্জ করতে হবে। আমরা তো এখানে ইউরোপিয়ান কান্ট্রির মতন বা যারাই আছে এইভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে নাই বাংলাদেশের ডেমোক্রেসি, যে আমরা প্রতি বছর বছর সরকার চেঞ্জ করব আর আমরা রাষ্ট্র সুন্দরভাবে চালাবো, এটা তো সম্ভব হবে না। সুতরাং এটা আমার মনে হয় এটা একটা অবাস্তব এবং কাল্পনিক একটা প্রস্তাব, এটা আসলে দেশের মানুষের কোনো কাজে লাগবে না। আর আপনার কথা এখন বললেন যে আমরা আসলে ওয়েস্টমিনিস্টার যে ডেমোক্রেসিটা ফলো করি, আর আমাদের এই দেশে যেসব নেতা কর্মীরা আসেন বা থাকেন ওনারা দেখে যান, কিন্তু ওনারা আসলে কি নিয়ে যে দেশে ফেরত যান সেটা বড় বড় কথা বলেন, কিন্তু কি যে নিয়ে যে দেশে ফিরে যান তা বোঝা যায় না। এবার যে সামনে নির্বাচন আসতেছে, এখন মনে হচ্ছে আমাদের এই বিএনপি থেকেই অনেকেই নমিনেশন চাচ্ছেন, অনেকে এমপি হবেন। আমাদের ইমরান সাহেব চৌধুরী উনিও কিন্তু অনেক পূর্বে সেই ব্রিটেনে ছিলেন, ওনাকে আমরা সেই বিলাতেরই মানুষ বলতে পারি। সামনে যে নির্বাচন আসছে, যে একটা অনেক সময় বলা হয় যে নির্বাচন আসার পরে যে নমিনেশন নিয়ে একটু কথাবার্তা হয়, যে বিদেশিরা পেয়ে যান, এখানে টাকার খেলা থাকে। এই ব্যাপারটা যদিও এখন আমরা জানি বর্তমানে বৃহৎ দল বিএনপি, তাদের মাধ্যমেই যারাই নির্বাচন করুক তাদেরই জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই লোকজন এখন জাফাই পড়ছেন যে কীভাবে যে নির্বাচন নমিনেশনটা নিজের হাতে নেওয়া যায়। এই ব্যাপারে স্বচ্ছটুকু কীভাবে আপনাদের হাইকমান্ডে মেনটেন করছেন? ধন্যবাদ। আপনি যেটা বলছেন, আমি তো আসলে দেশে লেখাপড়া করেছি, আমি আইন বিষয়ে পড়ালেখা করেছি, আমি লিডারশিপের উপর এদেশে ডিপ্লোমা করেছি। তো অলমোস্ট রাজনীতি সম্বন্ধে আমি চেষ্টা করেছি, এদেশের কালচার সম্বন্ধে, এদেশের পলিটিক্যাল আপনার অবস্থান সম্বন্ধে আমার জানার বুঝার আমি চেষ্টা করেছি। তো আপনি যে প্রশ্নটুকু করেছেন যে নির্বাচনের সময় স্বচ্ছতা নমিনেশনের ব্যাপারে, সেটা আমরা আমাদের স্বচ্ছতা সবসময় রেখে আসছি। কারণ আপনি নির্বাচনের সময় আমাদের একটা সিস্টেম আছে পার্টির মধ্যে, যে পার্টির থেকে প্রপোজাল আসবে, আমাদের ইন্টারনাল কিছু সার্ভে আছে, আমাদের নেতার বা আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটা সার্ভে টিম যায়, টিমগুলা ওখানে গোপনে তারা সেই সার্ভেগুলা করে। পাশাপাশি বিভিন্নভাবে আপনাদের সাংবাদিক সহ বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষজন তাদের কাছ থেকে অপিনিয়ন আসে, সেই যে অপিনিয়নের উপর ভিত্তি করেই কিন্তু দেওয়া হয় নমিনেশন। তো আমার বিশ্বাস আমাদের মাঝে এখন মানে আমাদের দলের মধ্যে, অবশ্যই আমাদের দলের মধ্যে সর্বোচ্চটুকু যারা পপুলার আছে, যারা জনসম্পৃক্ততা আছে, অবশ্যই তারা পাবেন, আমরা সেটা বিশ্বাস করি, এবং দলের নেতাকর্মীরা আমরা সেটা বিশ্বাস করি, এবং ইনশাল্লাহ হবে। কারণ যে ফ্যাসিস্টরা যেভাবে উদাহরণ তৈরি করে দিয়েছে, তারা যেভাবে নির্বাচনকে ছেলে খেলায় পরিণত করেছিল, যেভাবে যে কোনো মানুষকে যে কোনো জায়গায় বসিয়ে দিতে, এটা কিন্তু অন্তত বাংলাদেশ থেকে এটা উজ্জ্ব হয়ে গেছে, এটা আর হবে না আমি বিশ্বাস করি। এবং আমাদের নেতা তারেক রহমান, আমি বললাম না, উনি কতটুকু গণতন্ত্রমনা মানুষ, যেটা বুঝছেন, যখন বাংলাদেশকে নিয়ে কেউ চিন্তাও করতে পারে নাই, তখন কিন্তু বলছেন উনি পরপর দুইবার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, একটা আপার কক্ষের প্রয়োজন আছে। সুতরাং উনার যে থিওরি, উনি যে থিঙ্কিং, উনি এই দেশে থেকে উনি যেটুকু অ্যাডপ্ট করেছেন, এটা ইনশাআল্লাহ আমার বিশ্বাস এবং আমার দৃঢ় বিশ্বাস উনি সেটা কাজে লাগাবেন, এবং সেটা উনি বলেছেন আমাদেরকে যে উনার সেই অভিজ্ঞতাটুকু কাজে লাগাবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমাদের 31 দফায় একটা প্রথা আছে যে প্রতিটা পরিবারকে হেলথ কার্ড দেওয়া হবে। সেটা কিন্তু এই যে এখানে যে NHS সিস্টেম, যেটা এটারই একটা ফলো আপ, কিন্তু এটা শুধু হেলথ কার্ডের মাধ্যমে সে ঔষধও পাবে, আবার তার ডাক্তারকে সে বিনা খরচে দেখাতে পারবে, বিনা পয়সা দেখাতে পারবে। এটা কিন্তু এই আইডিওলজির কিন্তু এটার একটা নমুনা, এটা একটা নমুনা। যেমন ফার্মার্স কার্ড বলছেন দিবেন, কৃষকদের জন্য সার বিস্কুট দেওয়ার জন্য যে কার্ড দিবেন, সেই বীজটুকু নিয়ে, এই কার্ডটুকু নিয়ে সে একটা কৃষক সে বীজ পাবে, সার পাবে, সেটা কিন্তু বিনা পয়সা পাবে। এটা কিন্তু উনি নতুনভাবে ইন্ট্রোডিউস করেছেন, যেটা কিন্তু অতীতে আর কেউ করে নাই, করবেও না। সুতরাং উনি অনেক নতুনত্ব আছে ওনার মাধ্যমে, এবং উনি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ যেটা দেখতে পারবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সেই তৌফিক দান করেন এবং উনি দেশের মানুষের খেদমত করার সুযোগ দান করেন, ইনশাআল্লাহ উনি আরও প্রমাণ করবেন যে উনি এদেশের বাংলাদেশকে একটা উন্নত বিশ্বের সাথে যাতে একটা সম্মিলিতভাবে দেশকে চালানো যায়, সেটা উনি করবেন। আপনাকে এখন একটা আপনার যে প্রশ্নটা করতে হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের সেই নতুন মানে 5 আগস্টের পট পরিবর্তন পরে অনেক ছাদাবাজির ঘটনা ঘটতে দেখা যায়, এবং সেখানে সবচেয়ে বেশি যে নামটা আসে সেটা হচ্ছে গিয়া ছাত্রদল এবং যুবদল। এবং আমাদের সিলেটের এইরকম অনেক ঘটনা এসেছে, আমাদের নিউজে এসেছে, আমরা দেখেছি। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। এটা অনেকেই বলে একটা বার্নিং ইস্যু, যদিও আসলে
যতটুকু আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারগুলো একটি গোষ্ঠী এভাবে আমাদেরকে প্রচার করে আমাদের হেয় করছে, হ্যাঁ কিছুটা হচ্ছে, সেটা আমি অস্বীকার করি না। কিন্তু আমরা যেটা করি, যেহেতু আমরা একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, যদি দেখা যেত যে না আমাদের দলের, আমরা আমাদের অবস্থান থেকে বা আমাদের দলের উপরের অবস্থান থেকে যে এইসব মানুষকে ডিপেন্ড করা হচ্ছে, এদেরকে সেটা অবাধে দুর্নীতি করার সুযোগ দেওয়া হচ্ছে বা চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হচ্ছে, তাইলে অবশ্যই এই অ্যাকুইজিশনটা আমরা মেনে নিতাম। কিন্তু আমরা কখনোই, আমরা যখনই যেখানে অভিযোগ পেয়েছি আমাদের নেতা, আমরা সেখানে উনি অ্যাড্রেস করেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আমি একজন যে দায়িত্ববান মানুষ হিসাবে, দায়িত্বশীল মানুষ হিসাবে বলেছি, আমরা জেলা পর্যায়ে আমরা যখনই যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তাকে একটা তদন্ত করে যখন দেখা যায় সত্যিকার সে অভিযোগ, আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। এবং শুধু বহিষ্কার না, প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এটা এই বহিষ্কার কমপ্লিট ভাবে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার যে শুধু বহিষ্কার করলাম আর পরে 2 মাস পরে চলে আসলো, এইটা না। কিন্তু আপনি খেয়াল করবেন যে প্রতিটা প্রেসিডেন্টের কাছে আছে যে তাকে প্রাথমিক সদস্য পদ দলের সকল কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার মানেটা সে একজন মানুষ, সে 20 বছর রাজনীতি করে বা 25 বছর রাজনীতি করার পরেও যদি একটা অপরাধ করেছে, সেই অপরাধটুকুরও কিন্তু আমরা ছাড় দিচ্ছি না। আমরা কিন্তু এটা দলের জন্য আমরা অনেক কিছু ত্যাগ স্বীকার করছি। সুতরাং এখন আইনের ব্যাপার, আইন কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা আইনের সেটা প্রয়োগ করবেন। যদি কোথাও চাঁদাবাজি হয়, আইন শৃঙ্খলা বাহিনী সেটা মামলা করবে, অ্যারেস্ট করবে। যদি এখানে যদি আমরা বাধা দিই যে না এই মানুষটা দোষী নয়, সে কেন অ্যারেস্ট করলা, তখন আমাদেরকে তো বলা যায় যে না আপনারা কেন তাকে ডিফেন্ড করেন। কিন্তু আমরা তো সেটা করছি না। আমরা বরং আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি যে আপনারা যেখানেই আমাদের দলের কেউ জড়িত থাকলে আপনারা ব্যবস্থা নেন, তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে আপনারা শাস্তি দেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা সেটা হালকা, আমরা সেটা ডিফেন্ড করব না। কিন্তু এইটা না করে শুধু আমাদেরকে শুধু দোষারোপ করবেন, আমাদেরকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় আমরা শুনেছি প্রায় 40 থেকে 50 হাজার ফেক আইডি তৈরি করা হয়েছে, সেটা শুধু আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা এবং অপপ্রচারের জন্য। এটা কিন্তু অনেক বড় জিনিস। যে দলটি এই দেশের গণঅভ্যুত্থানে 5ই আগস্ট কিন্তু বিশ্বের বুকে বারবার আসে না, শতাব্দীতে একবার আসে। বিশ্বের যে কয়টি বড় বড় ঘটনা ঘটেছে আন্দোলন সংগ্রামের, তার মধ্যে বাংলাদেশ অন্যতম একটি, যেখানে একটা গণভবন দেশের মানুষ দখল করেছে, যেখানে বাংলাদেশের মানুষ সংসদ ভবন দখল করেছে। এটা কিন্তু বিশ্বের ইতিহাসে খুব কম দেশে ঘটেছে। সেই দেশ হচ্ছে বাংলাদেশ। এই দেশের গণঅভ্যুত্থানে যে দলটি নেতৃত্ব দিয়েছে, সেই দলটি চাঁদাবাজদের যে অবাধে চাঁদাবাজ করার সুযোগ দিবে, সেটা কিন্তু একটা অন্যায় জিনিস। এটা কিন্তু আমরা কখনোই করব না এবং করিও নাই। কিন্তু এইভাবে ভুয়া আইডি তৈরি করে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা ছড়াচ্ছে একটা গোষ্ঠী। আমরা সেই গোষ্ঠীকে চিহ্নিত করতে পেরেছি এবং ইনশাআল্লাহ আমরা আমাদের প্রপাগান্ডাকে, এবং যেগুলো হচ্ছে আমরা সেগুলোর ব্যবস্থাও নিচ্ছি। যদি আমরা ব্যবস্থা না নিতাম অবশ্যই আমাদেরকে আমরা সেটাকে করতাম। ওকে, আশা করি যে ব্যবস্থা নেবেন। আপনাকে এটা আমি স্পেসিফিক একটা কথা বলি, আমাদের এই সিলেট 6 আপনার এলাকারই এই যে শেখপুর বর্গমেট সেতু হওয়ার কথা, এটা কাজ শুরু হয়ে গেছিল, সেখানে এলাকায় একটা কথা প্রচলিত রয়েছে, সাদাবাজির কারণে এই কাজটা বন্ধ হয়ে গেছে। এটা তো আপনারই এলাকা, হয়তো ভবিষ্যতে সেটা আপনি পাবেন। এটা নাকি বলা হচ্ছে যে সাদাবাজি যারা হচ্ছে ওনারা কি আবার বিএনপির সাথে জড়িত। এই ব্যাপারটাকে আপনি কি শুনেছেন বা আপনার কোনো মতামত আছে? না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন একটা ব্যাপার। এই ব্যাপারটা আমি বলি আপনাকে, এই ব্রিজটার আমি বলছিলাম যে আগে 3টা ব্রিজ, তার মধ্যে এই একটা ব্রিজটাও ছিল তৎকালীন অবস্থায়, যে চন্দ্রপুর। তখন তৎকালীন অবস্থা আমাকে বলা হয়েছিল, আমি তখন আলাপ করেছিলাম, তো বলা হয়েছিল যে না, ঠিক চন্দ্রপুর এবং শেখপুর ব্রিজটা পাশাপাশি, বেশি পাশাপাশি, পাশাপাশি 2টা জায়গায় একটা ব্রিজ করাটা একটু কঠিন। তারপরে একটা বিবেচনাধীন ছিল, এইভাবে রাখা ছিল। যাই হোক, যখন বিগত সরকার যখন ওরা ক্ষমতায় আসে, ক্ষমতার শেষ লগ্নে, তারা তাদের নিজস্ব স্বার্থ মতো একটা এই কাজটুকু তারা শুরু করেছিল, ফিজিবিলিটি রিপোর্ট, যেখানে যে রাস্তা দিয়ে ব্রিজটার রাস্তা যাবে, আরও অনেক ক্ষতিপূরণ বাদ দিয়েও রাষ্ট্রের অনেক টাকা সেভ করেও একটা রাস্তার ম্যাপ করা যেত। কিন্তু তারা তৎকালীন ক্ষমতাসীন দলের লোকজন, তারা কিছু ইচ্ছা করেই ওই ম্যাপটা কিন্তু বিভিন্নভাবে, যাতে কিছু নিরীহ মানুষদের জায়গা জমিন চলে যায় বা নিরীহ মানুষদের জায়গা দিকে করা যায় বা একটু বড় করে প্রজেক্ট আরো বড় করা যায়, সেই নিয়তেই কিন্তু তারা এই ম্যাপটুকু করেছিল। তারপরও 5ই আগস্টের পর আমরা বলেছিলাম যেটা কাজ হয়েছে ব্রিজটা হোক, কারণ এই এলাকার মানুষের উপকার লাগবে, আমরা ব্রিজের পক্ষে সবাই। কিন্তু যেহেতু যাদের জায়গা দিয়ে যাচ্ছে, দেখা গেছে যে কিছু সংখ্যক মানুষ যারা তাদের জায়গা দিয়ে যাচ্ছে, কিন্তু একটা জায়গা মানুষকে নিতে হলে তার জন্য আপনি প্রথমে ডিসি অফিস থেকে নোটিশ করতে হবে।
আপনি নোটিশ করতে পারেন অ্যাকুইজিশনের জন্য। তারপরে যদি অ্যাকুইজিশন শেষ করার পরে আপনি তার জায়গায় কাজ করবেন। এখন আমি নিজে এর জন্য কথা বলেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এলজিডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বলেছি, এটা নিয়ে আমি এলাকার পাবলিকের সাথে কথা বলেছি। সবাই ব্রিজের পক্ষে আছে, ব্রিজের বিপক্ষে কেউ নাই। এখন ডিসি সাহেব সেখানে অ্যাকুইজিশন করতে চাচ্ছেন না। উনি এই রাস্তাটার জন্য যে জায়গাটুকু অধিগ্রহণ করা দরকার সেটা উনি করবেন না, বলছেন না এখন না করতে না করবো না, তো রাস্তাটার আবার রিভিউ করা দরকার। কারণটা কি? রিভিউ করা দরকার, হ্যাঁ, কারণ ওই জায়গা থেকে কিছু জায়গার মালিক তারা পিটিশন দিয়েছে যে রাস্তাটুকু এইভাবে না দিয়ে অন্যদিকে নিলে ভালো হবে। টেন্ডার হয়ে গেছে, তো না টেন্ডার হয়ে গেছে এবং কাজও পেয়ে গেছে। তারপরেও তারা লোকাল যারা কিছু মানুষজন আছে তারা সেটার জন্য পিটিশন দিয়েছে, যেহেতু এই টেন্ডারটুকু হয়েছে বিগত ফ্যাসিস্টদের সময়। তারা মনে করছে যে তৎকালীন অবস্থায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের কিছু মানুষের জায়গার উপর দিয়ে সেটা নেওয়া হয়েছে বিভিন্নভাবে পার্সু করে। সুতরাং এটার একটা সুষ্ঠু তদন্ত এবং রিভিউ করিয়ে যদি সেটা মনে হয় যে না এটা সঠিক না, তাহলে সেটা বিবেচনা করার জন্য, আর যদি সঠিক তাহলে অবশ্যই ওরা দিবে। কিন্তু দিতে হলে তো আপনি অ্যাকুইজিশনে যেতে হবে, যার জন্য ডিসি সাহেব সেটা অ্যাকুইজিশন করছেন না করার ফসলই কিন্তু এই বৃষ্টি এইভাবে আটকে গেছে। এখানে আমি কোনো ধরনের কোনো চাঁদাবাজি, কে কার কাছ থেকে চাঁদা দিবে, এই কন্ট্রাক্টর কাজই শুরু করতে পারে না, কিভাবে কাজ করবে, এখানে চাঁদা দিবে কেন? কারণ লোকজন তো এখানে হাঁটাহাঁটি করে। আমি যেহেতু এলাকার মানুষ আমার কাছে আসে, আমরা কথা বলেছি, কারণ বৃষ্টিটা হইলে তো ভালো, মানুষের জন্য উপকার হবে। কিন্তু এখন তাদের মধ্যে কিছু লোক আছে এক পক্ষ যে এটা তারা চাচ্ছে যে না এটা রিভিউটা হোক, আর কিছু লোক আছে না এদিকে বীজ হয়ে যাক। লোকাল মানুষ, তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের জন্য প্রশাসনও কিন্তু এইভাবে কাজ করতে পারছে না, এইটাই মূল ফ্যাক্ট আছে। আরেকটা ব্যাপার আমাদের ওই 5ই আগস্টের পর যেটা দেখা গেছে, এই মামলা নিয়ে একটা বাণিজ্য, এটা কিন্তু স্বীকৃতির ব্যাপার। এই ব্যাপারটা আপনারা কিভাবে সামাল দিচ্ছেন আমাদের সিলেট, বিশেষ করে সিলেট অঞ্চলে? ধন্যবাদ। এইটা কিন্তু একটা বার্নিং ইস্যু। আমি বলছি যে মামলা মোকদ্দমা আসলে আমাদের নেতাই বলেছেন, প্রথমেই বলেছেন যে কোনো ধরনের কোনো নিরীহ মানুষ যাতে কোনো হয়রানি না হয়, এটা আমাদের প্রথম কাজ। এবং যারা দোষী, যারা ফ্যাসিস্টদের দূষর, তাদেরকে কোনো রেহাই হবে না। এবং সেই লক্ষ্যেই, কারণ যেহেতু গোলাপগঞ্জ একটা অগ্নিগর্ভ এলাকা ছিল, 7 জন মানুষ শহীদ হয়েছেন, 7 জন, এবং আমাদের আগে ছিল 28 অক্টোবর পরে আমাদের যুবদলের একজন কর্মী মারা গিয়েছিল, 8 জন মানুষ মারা গেছে 28 অক্টোবরের পরে। আর জুলাই আগস্টের 4 তারিখ 7 জন মানুষ মারা গিয়েছেন, আহত হয়েছেন প্রায় 250 থেকে 300-র মতো মানুষ। স্বাভাবিক, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের সবারই মামলা করার অধিকার আছে, এবং মামলাটুকু মূলত তাদের পরিবার এবং তারা নিজেরাই এফেক্টেড মানুষরাই মামলা করেছে। সেখানে আমাদের লোকাল নেতৃবৃন্দ আছেন, শুধু বিএনপি না, এখানে জামাত ইনভলভমেন্ট আছে, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা যখন ছিল তারাও ইনভলভমেন্ট আছে, সবাই যার যার অবস্থান থেকে যেভাবে পারে মামলা করেছে। কিন্তু এই মামলায় আমি দেখেছি, সেটা সত্য বলছেন আপনি, অনেক জায়গায় অনেক নিরীহ মানুষজন ঢুকে গেছে, যারা ব্যক্তিগত গ্রাজ মেটানোর জন্য, শত্রুতা মেটানোর জন্য। এখন এই কমপ্লেনটা যখন আমরা পেলাম, আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে, আমি এবং আমার সভাপতি সহ, আমরা তখন তাৎক্ষণিক অবস্থায় আমরা পুলিশের সাথে শরণাপন্ন হয়ে আমরা বললাম যে না, এইভাবে কোনো নিরীহ মানুষকে আপনারা হয়রানি করবেন না। যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ পান, সে স্বৈরাচার শাসকের দূষর ছিল, ফ্যাসিস্টদের দূষর ছিল, বা সে গুলিবর্ষণে ছিল, বা সে মিছিলে ছিল, বা সে কোনো পদধারী নেতা মানুষকে নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু কোনো মানুষ, সাধারণ নিরীহ কোনো মানুষ যে সে হয়তো ব্যবসায়ী বা তার ব্যবসায়ীভাবে সে ক্ষতি, মানে কোনো ধরনের আরেকজন ব্যবসায়ী তার ব্যবসার খাতিরে, ব্যবসা বাড়ার খাতিরে আগে শাস্তা করবেন হিসাবে প্রতিবেশী, এইভাবে কাউকে দিলে কিন্তু আমরা সেটা মেনে নিব না। তখন পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এইভাবে যদি স্পেসিফিক আপনারা যদি কারো পান, আমাদেরকে বলবেন, আমরা তাদেরকে সেটা করবো। এবং আমরা পুলিশকে বলেছি, এবং তারা সেইভাবে তদন্ত করছে। যদিও অনেক মানুষ আমরা জেনেছি যে গোলাপগঞ্জে বিশেষ করে অনেক, বা বিয়ানীবাজারও কিছু আছে, যে অনেক নিরীহ মানুষ ঢুকে গেছে। এবং আমরা এটা বলেছি যে যারাই নিরীহ, যদি কেউ এভাবে ঢুকে থাকেন, আপনারা অবশ্যই পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, আপনাদের কাগজপত্র নিয়ে, যে আপনি একজন ব্যবসায়ী, আপনি কোথাও ছিলেন না, এটা দিবেন। দিলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস প্রশাসন আমাদেরকে সেটা আশ্বস্ত করেছেন যে। ধন্যবাদ। আমরা আশা করি আপনাদের সেই আশ্বস্ত আমাদের এখানে প্রতিফলিত হবে। দর্শক, আমাদের সময় একদম শেষ হয়ে যাচ্ছে, আর জনাব ইমরান সাহেব, আমরা সময় একদম শেষ করে চলে আসছে। আপনি যদি 30 সেকেন্ডে আপনার শেষ মেসেজটা আমাদের দর্শকের উদ্দেশ্যে বলে দেন। ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন, প্রবাসী যারা আছেন। আমি প্রবাসী আমার ভাই বোনদেরকে একটি কথা বলতে চাই, যে এই ইউকেতে যারা আছেন, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ, বিয়ানীবাজারের প্রচুর মানুষ আছেন। আপনারা এই দেশ, বাংলাদেশ আপনাদের দেশ, আমাদের সবার দেশ। আপনারা দেশে যাবেন, আপনাদের সন্তানরা নিয়ে এই দেশে যাবেন,
আমরা আপনাদের বসবাসযোগ্য করার জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমার গোলাপগঞ্জ বিনিবাজার এলাকাকে আপনাদের বাঁচার জন্য, আপনাদের থাকার জন্য, আপনাদের সেখানে অত্যন্ত ভালো সময় কাটানোর জন্য যতটুকু করা দরকার, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন, আমি যদি কোনো ধরনের কোনো ক্ষমতা পাই, কোনো ধরনের কোনো সুযোগ পাই, সেই সুযোগটুকু আপনাদের জন্য আমি ব্যয় করব, সেই নিশ্চয়তাটুকু আমি দিচ্ছি। ধন্যবাদ জনাব নোমান চৌধুরী আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আপনার সাথে কথা বলার জন্য। দর্শক, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে চলে আসছে, আমরা বিদায় নিচ্ছি। আগামীতে আমাদের এই আজকের আলাপনে অতিথি আসবেন, আমরা কথা বলবো এলাকার উন্নয়ন নিয়ে, সব কিছু নিয়ে।